এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশরাফি শশী। আজকের এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো। দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আছেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সাথে আজকে স্টুডিওতে আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর শাহাব ইনাম খানকে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। আলোচনাতে যেতে চাই, তবে আলোচনাতে যাওয়ার আগে দর্শক আপনাদেরকে জানাতে চাই যে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাবেন এবং তার পরবর্তীতে চীন সফর করবেন। এই বিষয় নিয়ে আমাদের সহকর্মী আশিকুর রহমান অপুর একটি প্রতিবেদন আছে, চলুন আগে সেটি দেখে আসি। চীন ও মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে রোববার দুপুরে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন রাতে মালয়েশিয়া পৌঁছানোর পর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং অন্যান্য আনুষ্ঠানিকতা। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত আলোচনাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যেও কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। মালয়েশিয়া সফরে আলোচনার কেন্দ্রে শ্রমবাজার থাকলেও এই সফরেই কোনো সমাধান আসছে না। তার জন্য শ্রমবাজার নিয়ে মালয়েশিয়ার অভ্যন্তরীণ পর্যালোচনা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই দুই সফর নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেবার জন্য অনুরোধ করব, কিন্তু তারা সেই পুরো প্রক্রিয়াটাকে একটা রিভিউ প্রসেসের মধ্যে নিচ্ছে। সুতরাং আমরা মনে করি যখন রিভিউ প্রসেসটা শেষ হবে তখন বাংলাদেশ অগ্রাধিকার পাবে। মালয়েশিয়ার আনুষ্ঠানিকতা সেরে সোমবারই চীনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ৪ দিনে থাকছে নানান আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং ১৬ থেকে ১৭টি দলিল সই হতে পারে। দুটো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রটোকল, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা। একটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে। আমরা সেই বেশ কিছু আগে সেই ফিজিবিলিটি স্টাডিটা আমরা রিভিজিট করছি। সুতরাং এই পর্যায়ে উই আর নট এট দ্যাট স্টেজ ইয়েট। চীনের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিক কোনো ঋণ সহায়তা চাচ্ছে না এখন, তবে নানান অর্থনৈতিক সম্ভাব্যতার দুয়ার খুলতে পারে এই সফরে। $100 মিলিয়ন, $200 মিলিয়ন এই ধরনের আলোচনাটাই হয় না হয়তো। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি আমরা বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে যোগাযোগ করছি। সফরের শেষ দিন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। আমরা সফরের পরই বলতে পারবো যে তার। এবারে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ২৭ জন এবং চীনে ২৮ জন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সহকর্মী আশিকুর রহমান অপুর প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং আজকে আগামীকাল তো প্রধানমন্ত্রী যাবেন মালয়েশিয়া সফরে, তবে তার আগে আজকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন, ব্রিটিশ হাই কমিশনার দেখা করেছেন, জাপানের রাষ্ট্রদূত দেখা করেছেন। এর মধ্যে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল বিশ্বকাপে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই শুভেচ্ছা জানাতে এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি অবশ্য তার একটি কথা চলুন দেখে আসি। Last night, the United States won a resounding victory over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. Thank you very much. রুটিন কাজের অংশ। আমরা যাব, তাদের উদ্যোগ কেন হবে? আমরা তো যে দেশে যাইতে চাই ওই দেশেই যাব। আমাদেরকে তো কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now that will influence through soft power. So we will come and engage with people stakeholders meaningfully. আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে দেখে দিচ্ছিলাম। আলোচনাতে আসতে চাই এম হুমায়ুন কবির। আপনি দেখছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছিলেন আমরাও খেলবো, আর মার্কিন রাষ্ট্রদূত তো তিনি খেলার শুভেচ্ছা জানালেন। তার সেই আলোচনাতে আমি পরে আসতে চাই। জানতে চাই যেটা, যে প্রধানমন্ত্রী এটা সবসময় একটা বিশেষ আগ্রহের বিষয়, সরকার ক্ষমতা গ্রহণ করার পরে প্রথম কোন দেশ সফরে যাবেন সরকার প্রধান,
কেন মালয়েশিয়াতে সরকার প্রধানের প্রথম সফর হচ্ছে, আপনার কি বিশ্লেষণ? ধন্যবাদ আপনাকে। আসলে মালয়েশিয়ার সাথে তো আমাদের একটা আমি বলবো যে গভীর অর্থনৈতিক যোগাযোগ আছে, এবং আমরা যখন আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করি তখন আমাদের মূল প্রতিপাদ্য বিষয়টা থাকে আমার প্রয়োজনটা কি। যেমন অ্যাডভাইজার সাহেব যেটা বলছিলেন যে আমরা কি চাই এখন। আমাদের কয়েকটা জিনিস এখন মনে হয় গুরুত্বপূর্ণ আমাদের কাছে। একটা হচ্ছে যে আমাদের অর্থনীতিটাকে স্থিতিশীল করা, এটাকে আবার প্রাণবন্ত করে সামনের দিকে নিয়ে যাওয়া, এবং তার জন্যে আপনি অনেক বিনিয়োগের প্রয়োজন আছে, আপনার অন্যান্য সহযোগিতার প্রয়োজন আছে। তো মালয়েশিয়ার সাথে আমাদের এইরকম যোগাযোগ, তবে চীনের সাথে এটা বড় ধরনের যোগাযোগ, বা এই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্যে চীনের সাথে একটা বড় যোগাযোগ হতে পারে। কারণ চীনের সাথে আমাদের ইতিমধ্যেই আপনি যদি বলেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের ট্রেড রিলেশনশিপ ইজ কোয়াইট এক্সটেন্সিভ। তো কাজেই আমার ধারণা এটা হচ্ছে এক নম্বর বিষয়, যে আমরা অর্থনীতিটাকে কেন্দ্র করে কিন্তু এখন আমাদের পররাষ্ট্রনীতির মূল ডিরেকশনটা পরিচালিত হচ্ছে। দ্বিতীয় যে জায়গাটা আসবে সেটা হচ্ছে অর্থনীতির পাশাপাশি, সেটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থানের বড় একটা প্রয়োজন। এবং আমার ধারণা এখনকার সরকার যেহেতু 24 উত্তর বাস্তবতার সরকার, তারাই বিষয়টাকে উপলব্ধির মধ্যে নিয়েছেন, এবং এই কর্মসংস্থানের ক্ষেত্রে মালয়েশিয়া একটা আমাদের জায়গা হতে পারে। মালয়েশিয়ার সাথে আমরা এফটিএ করতে চাচ্ছি, সেটাও আরেকটা জায়গা হতে পারে। মালয়েশিয়ার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 8টা চুক্তি হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার, সেটাও আমাদের একটা বিল্ডিং ব্লক হতে পারে। তো কাজে মালয়েশিয়াতে এই জায়গাগুলো শিক্ষাক্ষেত্রে, এবং মালয়েশিয়ার সাথে কিন্তু আমি জানি না এবারে এটা আলোচনায় আছে কি না, মালয়েশিয়া কিন্তু এখন টেকনোলজি এক্সপোর্ট, তাদের যে এক্সপোর্ট বাস্কেট আছে তার একটা বড় অংশ কিন্তু এখন টেকনোলজি রিলেটেড। যেমন ধরেন চিপস, সেমিকন্ডাক্টরস, এগুলি তারা এক্সপোর্ট করে এখন, এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ভালো যে অবস্থানে তারা আছে। তা আমরা যেহেতু বাণিজ্য বা রফতানি বহুমুখী করার চিন্তা করছি, সেক্ষেত্রে আমার ধারণা মালয়েশিয়ার সাথে আপনি উইদাউট এনি হিচ, কারণ আজকাল টেকনোলজি ইজ এ পার্ট অফ জিও পলিটিক্স, কাজে মালয়েশিয়ার সাথে আমার কোলাবোরেশন হলে কিন্তু আমার সেই জটিলতাটা না আসবারই সম্ভাবনাটা বেশি। তো কাজে মালয়েশিয়ার সাথে আমি মনে করি যে শুধু এই ভিজিট নয়, আগামী দিনেও কিন্তু আমাদের এই অর্থনৈতিক সম্পর্কটাকে বিস্তৃত করার একটা ভালো জায়গা আপনি আছে। জানেন যে 2024 সালের জুন মাস থেকে বাংলাদেশের থেকে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি যে বাজার সেটা বন্ধ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই সফর, তখনও ঠিক যতগুলো বিষয় নিয়ে কথা হয়েছিল আমি দেখলাম মোটামুটি একই ধাঁচের। সেখানেও আশা করা হচ্ছিল যে শ্রমবাজার খুলবে, সেটা খোলেনি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তার যে কূটনীতি, সেটাতে আপনি কি মনে হয় খুলবে শ্রমবাজার? না, সেটা তো পররাষ্ট্র সচিব মহোদয় বললেন যে যেহেতু তাদের ইন্টারনাল রিভিউর মধ্যে আছে, কাজে তারা এই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন না। তার অর্থ যে ডিসকাশনে হয়তো আসবে, কিন্তু এই মুহূর্তে কোনো ফলাফল সাক্ষাৎ আমাদের সামনে কোনো চ্যানেলটা অন্তত তৈরি করে রাখা। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর একটা ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক হলে স্বভাবতই তিনি যদি একটা অনুরোধ করেন, পরবর্তীতে যখন এটা ওপেন হবে তখন হয়তো সেটা মালয়েশিয়া দিক থেকে সেটা বিবেচনা রাখবে। তবে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মালয়েশিয়া নিয়ে কিন্তু আমাদের আপ অ্যান্ড ডাউন হয়েছে এই জনশক্তি নিয়ে, এবং সেই জায়গাতে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই বাজারটাকে যদি আমরা সত্যি সত্যি গেইনফুলি ইউজ করতে চাই বা ইউটিলাইজ করতে চাই, তাহলে যে বিষয়গুলো নিয়ে অতীতে আমাদের জটিলতা তৈরি হয়েছে, আমরা আগামী দিনে এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। এবং সেটা এখন প্রধানমন্ত্রী গেলে ওখানে আলোচনা হলে বোঝা যাবে যে তাদের প্রায়োরিটিগুলো কী, সেখানে আমরা কোন জায়গাগুলোতে তাদের সাথে একসাথে কাজ করতে পারি। এবার চীনা ভিজিটে যদি আসি, এটা তো ধরেন প্রধানমন্ত্রীর প্রথম চীনে যাওয়া, এবং এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ব্যক্তিগত যোগাযোগ, এটার একটা গুরুত্ব তো আছেই। আমরা যেটাকে একেবারে হাই লেভেল হেড অফ গভর্নমেন্ট বা স্টেট লেভেলের যোগাযোগটা, এটার একটা বিশেষত্ব থাকবে। এর ছাড়াও যেটা আমার মনে হয় থাকবে সেটা হচ্ছে পররাষ্ট্র সচিব মহোদয় বলছিলেন যে আমরা কোনো আর্থিক প্রণোদনা বা আর্থিক সহায়তা চাইছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আসতে পারে। তার কারণ বাংলাদেশ এই মুহূর্তে, আমরা চীনের কাছে গত 3 বছর আগেও কিন্তু বাজেট সাপোর্ট চেয়েছিলাম, চীনারা তখন দেয়নি। তার কারণ আমাদের অভ্যন্তরীণ
কাঠামোটা ওইভাবে তখনও প্রস্তুত নয় বা ততখানি তাদের প্রত্যাশার সাথে সাযুজ্যপূর্ণ ছিল না। তো এখন আমি জানি না যে এইটা কীভাবে এই ইস্যুটা প্লে আউট করবে। তবে চীনকে সাম্প্রতিককালে তো আমরা চীনা ইকোনমিক জোন যেটা ওইটা মোটামুটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে। দিস ইজ এ গুড থিং, গুড অফার ফর চায়না, যে চায়না তারা যদি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশে, এটা একটা ভালো জায়গা হতে পারে। আমার ধারণা সেই জায়গাটাতেই বিশেষ করে মনোযোগ থাকবে, কিভাবে বিনিয়োগ বাড়ানো যায়। কারণ চীনাদের ধরেন চীনের যেগুলো কম, আমি বলবো যে লো এন্ডের যেসব ইন্ডাস্ট্রি, তারা তো এফিশিয়েন্ট হওয়ার কারণে উপর দিকে উঠে যাচ্ছে। এইগুলো অনেকগুলো মাইগ্রেট করেছে, ইন্দোনেশিয়াতে গেছে, কিছু ভিয়েতনামে গেছে, কিছু থাইল্যান্ডে গেছে, বাংলাদেশেও কিন্তু সাম্প্রতিককালে কিছু কিছু এসছে। বাট আমরা ইকোনমিক জোনটা যদি ডেডিকেটেড ওয়েতে তাদেরকে দিয়ে দিই, তখন কিন্তু আমার ধারণা চীনাদের জন্য এখানে বিনিয়োগ করা এবং সেটা নিয়ে বড় সুযোগ আছে। এক্সটেন্সিভ আলোচনার নিশ্চয়ই সেটা জায়গা আছে এবং চীন সফরের বিস্তারিত নিয়েও নিশ্চয়ই আবার ফিরবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর শাহাব ইনাম খান, আপনার কাছে আসতে চাই। আজকে যখন পররাষ্ট্র সচিব তিনি বলছিলেন যে চীন এবং মালয়েশিয়া সফরে কি হবে বা কী নিয়ে আলোচনা হবে, তিনি সেখানে বলছেন যে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়া সফরে গেলেন তখন বেশ জোরে সোরে কথাটা উঠেছিল বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে পারে। আপনার নিশ্চয়ই মনে আছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তিনি সুস্পষ্টভাবে বললেন যে ভৌগোলিকভাবে বাংলাদেশের আসলে আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই। তাহলে কি এবারের সফরে সেই সুযোগ খুলবে নতুন করে, সম্ভাবনা আছে? ধন্যবাদ। আমি একটু প্রথম থেকে শুরু করি। প্রথম কথা হলো, স্যার যেটা বলছিলেন সেটা জের ধরেই বলছি যে স্যার যখন বললেন যে লেবার মার্কেটটা খুব ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট ডেটা আছে, কিন্তু সেকেন্ড লার্জেস্ট ওভারসিজ লেবার মার্কেট কিন্তু মালয়েশিয়া, 8 লাখের উপরে। এখন যেটা হয়েছে যে আপনার 2026-2031 পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা মালয়েশিয়া, সেইখানে সবচাইতে বেশি জোর দেওয়া হয়েছে ড্রাস্টিক অ্যান্ড সিগনিফিক্যান্ট, শব্দ দুইটা দেওয়া আছে, ড্রাস্টিক অ্যান্ড সিগনিফিক্যান্ট রিডাকশন অফ লেবার ফোর্সেস, মানে ফরেন লেবার ফোর্সেস। তার মানে আমরা একটা এখানে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি মনে করি যে প্রাইম মিনিস্টারের এবারের ভিজিটটাকে লেবার মার্কেট ডিপ্লোমেসির পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, কারণ এখানে একটা ধাক্কার বিষয় আছে। দ্বিতীয়ত লেবার যাওয়ার যে প্রসেসটা ছিল এটাও তো স্যার যেটা বললেন যে আটকে আছে, এখন ইন্টারনাল রিভিউ আছে। তো রিভিউতে যদি ওপেনও করে তাহলেও এখন একটা শঙ্কা দাঁড়াচ্ছে, যদি এটা ড্রাস্টিক রিডাকশনে যায় তাহলে তো এই 8 লাখের সংখ্যাটা কমে আসবে অথবা এই ক্যাপের মধ্যেই থাকবে। এটা হলো একটা বিষয়। সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে আপনার মালয়েশিয়া তার যে ইন্টারনাল সেক্টর স্যার যেটা বললেন ডাইভার্সিফিকেশন করছে, এইখানে বাংলাদেশের একটা বড় অপরচুনিটি তৈরি হয়েছে। যেটা স্যার বললেন যে ওদের যে ইলেকট্রনিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিজগুলি তৈরি হচ্ছে, এইখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে জিওপলিটিক্যাল এন্টেঙ্গলমেন্ট আছে, যে অনেক ক্ষেত্রে আপনার সফটওয়্যার কিনতে গেলে, ব্যাকবোন কিনতে গেলে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হচ্ছে। তো ওয়েস্টার্ন ব্লক এক রকমের ভাবে, তো ইস্টার্ন ব্লক আরেক রকমের ভাবে। সেই জন্য আমার মনে হয় যে এইটা একটা অল্টারনেটিভ সোর্স হতে পারে, সেটা একটা এজেন্ডার মধ্যে থাকতে পারে। আরও ইম্পর্টেন্ট ইস্যু আছে, যেরকম আপনার এমএমসি পোর্ট অথরিটি যেটা আছে মালয়েশিয়ার, এয়ার এশিয়া এবং পেট্রোনাসের সাথেও প্রাইম মিনিস্টারের দেখা হওয়ার সম্ভাবনা আছে। তো এটা গেলো একটা পার্ট, যেটা আপনার লেবার মার্কেট ডিপ্লোমেসি। আসিয়ানের ক্ষেত্রে যেটা আছে, যে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের এখনও এই চিন্তায় থাকা উচিত যে আমরা আসিয়ানের সদস্য হব। যেটা আমরা হতে পারি যে আমাদের সেক্টরাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ বা অন্যান্য যে পার্টনারশিপগুলি আছে সেইগুলিতে আরও জোরালো কীভাবে ভূমিকা রাখা যায়। এখানে মনে রাখতে হবে যে মালয়েশিয়া ওয়ান অফ দি কি ডেস্টিনেশনস অফ রোহিঙ্গাস। তো রোহিঙ্গারা ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, থাইল্যান্ডে আছে। সুতরাং এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি রোহিঙ্গা রিলেটেড ডিপ্লোমেসিটা প্রপারলি করি, সেই ক্ষেত্রে আসলে মালয়েশিয়ার একটা ভূমিকা থাকা সম্ভব। এখন আদৌ তারা আসিয়ানের বাইরে গিয়ে করবেন কি না, নিশ্চিতভাবেই রোহিঙ্গা বিষয়ে মালয়েশিয়া কিন্তু যথেষ্ট ভোকাল ছিল, এবং ভোকাল থাকার কারণে তারা কিছুটা হলেও অন্যান্য দেশের চেয়ে, আসিয়ান দেশের চেয়ে অনেক বেশি এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছেন। সুতরাং সেই জায়গাতে আসলে রোহিঙ্গা ইস্যুটাকে আবার নতুন করে ঝালাই করে দেখা যেতে পারে যে কি আসবে। আর যেটা যে মালয়েশিয়া তাহলে এই মুহূর্তে রোহিঙ্গা সংকট এখন যেখানে দাঁড়িয়ে আছে, আবার মিয়ানমারের অভ্যন্তরীণ যা অবস্থা,
সব মিলে ঠিক কি ধরনের ভূমিকা বাংলাদেশের পক্ষে রাখতে প্রথম পারে? কথা আপনাকে মনে রাখতে হবে মালয়েশিয়াও একটা মুসলিম কান্ট্রি, তারও তো একটা মুসলিম সেন্টিমেন্টের বিষয় আছে। সুতরাং এই জায়গাতে আসিয়ানে তার ন্যাচারালি আসিয়ানকেও একটু বুঝতে হবে যে আসিয়ানে এরকম না যে যে যার ইচ্ছা মতো একটা কিছু বললে হবে না, মানে আসিয়ান কনসেনসাসের উপরে বেসিস করে যে কোনো ডিসিশন নেয় এবং তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হাত দেন না, এটা তাদের চার্টারের মধ্যেই আছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় অন্ততপক্ষে 5 পয়েন্ট কনসেনসাস যেটা হয়েছিল মায়ানমারের সম্পর্কে, যে মায়ানমারে স্থিতিশীলতা আনা, মিলিটারিকে কিছুটা হলেও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা, যুদ্ধ অবস্থা শেষ করা ইত্যাদি ইত্যাদি, নেগোসিয়েশন, সিজফায়ার, সেই জায়গাতে আসলে বড় রকমের এটাকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে মালয়েশিয়া কিছুটা হলে ভূমিকা রাখতে পারে। যদি আপনি খুব প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে তারা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা অন্যান্যতে কিছু কাজ করতে পারবে কিনা, ব্যক্তি মালয়েশিয়া কিছুটা করতে পারে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, কিন্তু মালয়েশিয়া এজ এন আসিয়ান কান্ট্রি তার যথেষ্ট লিমিটেশন আছে। যে কারণে আমি মনে করি না যে মানে আসিয়ানকে কেন্দ্র করে মালয়েশিয়াকে মোবিলাইজ করা, তার চেয়ে মালয়েশিয়াকে কেন্দ্র করে বাকি কিছু যদি ডিপ্লোমেসি করা যায়, আমার মনে হয় সেটাতে আমরা ভালো ফলাফল পাবো। আর মালয়েশিয়া সফর শেষ করেই চীনে যাবেন মানে প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের প্রাক্কালেও বেশ কিছু ঘটনা ঘটছে বা মানে বেশ কিছু ডেভেলপমেন্ট অনেকেই বিশ্লেষণ হয়তো বা করছেন। চীন সফরের তাৎপর্যটা আপনার কাছে সংক্ষেপে জানতে চাই। চীন সফরটা একটু সময় নিয়ে বলতে হবে, কিন্তু নিশ্চিতভাবে চীন সফরের 3টা দিক আছে। একটা হলো ভূকৌশলগত দিক আছে। ভূকৌশলগত দিকটা যদি আপনি চিন্তা করেন ভারতকে কেন্দ্র করে এবং ভারতের যারা অ্যালাই ঠিক বলবো না, এই মুহূর্তে তো অ্যালায়েন্স বারবার বিভিন্নভাবে উইক হয়ে যাচ্ছে, আবার কখনো ফ্লুইড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ভারতের সাথে যাদের স্বার্থ সংশ্লিষ্টতা আছে তারা নিশ্চিতভাবে একটু চিন্তিত। অর্থনৈতিকভাবে বাংলাদেশের ডোমেস্টিক ইকোনমির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখানে আমাদের বেশ কিছু অর্থনৈতিক বিষয় আছে। যেমন এই গভর্নমেন্টের একটা বড় এজেন্ডাই হলো গ্রিন টেকনোলজি এবং ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করা। তো সেই জায়গাতে একটা বড় ইস্যু আছে। এবং সেই সাথে থার্ড সেটা হলো যে আপনার ওভারঅল স্ট্র্যাটেজিক কোঅপারেশনটাকে বাড়ানো। এখন এটা দেখতে হবে যে এটা কোন সেক্টরে আমরা সামনে আলাপ করব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ফিরবো আপনার কাছে। এম হুমায়ুন কবির, আপনার কাছে আসতে চাই, যেই মার্কিন রাষ্ট্রদূতের যে বক্তব্য দিয়ে শুরু করেছিলাম সেই প্রসঙ্গে আসতে চাই। মানে একজন রাষ্ট্রদূত তিনি কি রুটিন ওয়ার্ক হিসেবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে শুভেচ্ছা জানাতে আসলেন বাংলাদেশকে? এবং তিনি তাহলে কেন বলছেন যে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপরে বাজি রাখলে হতাশ হতে হবে না বাংলাদেশকে? এবং একই সাথে মানে ব্রিটিশ হাই কমিশনার তিনিও গতকালকে এসেছিলেন, জাপানের রাষ্ট্রদূত তিনিও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। রুটিন ওয়ার্ক নাকি সবই? রুটিন ওয়ার্ক হতে পারে, রূপক অর্থে অনেক কথাও বলা হয়ে থাকে, মেসেজ যেটাকে বলা হয় সেটারও প্রচার করা হয়ে থাকে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই 3জন রাষ্ট্রদূত একসাথে এসে বা একই দিনে এসে দেখা করলেন, এটা খুব মানে অর্থহীন বা খুব রুটিন সেটা আমার কাছে মনে হয় না। তার কারণ হলো যে মালয়েশিয়ানে কোনো ভূকৌশলগত সমস্যা নাই, কিন্তু চীনের ক্ষেত্রে এটা আছে। আপনার ট্যারিফ এগ্রিমেন্ট যেটা হয়েছে গত ফেব্রুয়ারির 9 তারিখে, যেটা আমরা সই করলাম, সেখানে কিন্তু বলা আছে নন মার্কেট ইকোনমির সাথে আমরা কিভাবে ট্রানজ্যাক্ট করব এবং সেটার কিছু কিছু প্যারামিটারসও দেওয়া আছে। তো কাজেই আমি জানি না এখন বাংলাদেশ সরকার এবং চীন সরকার কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে, বাইরে থেকে তো সেটা আমরা সবটা জানি না। এমন কোনো বিষয় আছে কি যে বিষয়টার ব্যাপারে তারা ভূকৌশলগতভাবে মনে করছেন যে এ বিষয়ে তাদের বক্তব্য রাখা প্রয়োজন? এখন সেটা যদি হয়ে থাকে তাহলে তারা সেটা বাংলাদেশ সরকারের কাছে এটা জানাতে আসতে পারেন। কাজে সেখানে এবং যেটা বলছেন যে দীর্ঘমেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে বাংলাদেশের জন্য খারাপ হবে না, সেটাও কিন্তু খুবই রূপক অর্থে একটা ইঙ্গিত এখানে পাওয়া যায়। এবং আমার ধারণা এই যে আমরা যে ট্যারিফ এগ্রিমেন্টটা করলাম, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, অনেকভাবে এটা ওই সময় করা উচিত ছিল কি না, কন্টেন্ট এইরকম, ট্রান্সপারেন্সি এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস চেষ্টা যে ছিল বলাই যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাথে একটা কৌশলগত সহযোগিতা তৈরি করবার জন্য এই চুক্তির মাধ্যমে চেষ্টা করেছে। তো কাজেই সেই বিষয়টা কিন্তু একেবারে আমাদের ফেলে দিলে চলবে না। কাজেই ওটাকে মাথায় রেখেই কিন্তু আমাকে এখন ভবিষ্যতের সম্পর্কগুলো বা যাদের সাথে আমার সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকে কীভাবে আমি সামনে নিয়ে যাব সেই জায়গাটা বা সেই রোডওয়েটা বা রোড ম্যাপটা আমাকে তৈরি করতে হবে। তো চীনের সাথে অবশ্যই এখানে যেমন কী বলে এখনই আমাদের সাহাব বলল যে কথাটা, যে আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জি সিকিউরিটির ব্যাপারে অন্যান্য কিছু ইনিশিয়েটিভ নিয়ে কাজ করার কথা ঘোষণা করেছি। এখানে চাইনিজদের সরাসরি রোল কিন্তু আসবে এবং এইটাতে আর কেউ কম্পিট করারও নাই। তো কাজে এখানে কি তাদের কোনো মনে কিছু সমস্যা হচ্ছে বা তারা কি মনে করছেন যে বাংলাদেশ ইকোনমি যদি এরকম এই লাইনে হাঁটা শুরু করে দেন আমরা কি স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশকে হারিয়ে ফেলবো বা অসুবিধায় পড়বো? তো কিছু একটা জিনিস তাদেরকে চিন্তিত করছে বলেই মনে হয় এবং সেই কারণেই 3টা জায়গায় এসছে। আর আরও একটা বিষয় আমার জাপানের যেটা বিষয়টা মনে হচ্ছে, জাপান কিন্তু ইদানিংকালে ভূরাজনৈতিক ওই অঞ্চলের ভূরাজনীতি নিয়ে তারা বেশ তৎপর, এমনকি তাইওয়ান ইস্যুতে তারা তাদের বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, যেটা একটু বেশি স্পষ্টই মনে হয় সাম্প্রতিককালে। তো এখানে এমন কোনো কিছু চিন্তা হচ্ছে যে তাইওয়ান নিয়ে কোনো অবস্থান চীনারা বাংলাদেশের সমর্থন চাইছে? কারণ আমার মনে আছে গত সরকার প্রধান যখন সেখানে গিয়েছিলেন তখন কিন্তু আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো কাজেই এই ধরনের কোনো বক্তব্য বা এই ধরনের কোনো অবস্থানের কোনো ধরনের ইঙ্গিত তারা পেয়েছেন কিনা? কারণ নাহলে জাপান কেন এখানে আসতে হবে এখন এই মুহূর্তে? মানে সব দলই আসলে তাদের খেলার কোর্টে বাংলাদেশকে যাচ্ছে এই মুহূর্তে। তারা সকলেই চাইবে, এটাই স্বাভাবিক, চাইবে অথবা তারা চাইবে যে বাংলাদেশ তাদের অসুবিধার কোনো কারণ না হোক। কিন্তু আমাদের জন্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে জাপান আমার প্রয়োজন, আমার 1 নম্বর ডেভেলপমেন্ট পার্টনার, নাম্বার 1। আমার এখানে তাদের বিগ বির আওতায় বড় ধরনের প্রজেক্ট মাতাবাড়িতে আমরা করছি, জাপানের এই অঞ্চলকে ঘিরে বড় ধরনের পরিকল্পনা আছে। তো কাজে জাপান আমার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রেও কিন্তু জাপানের একটা প্রচ্ছন্ন ভূমিকা প্রয়োজন। চীন আমার প্রতিবেশী, তার সাথে ইতিমধ্যেই আমার বড় ধরনের ব্যবসা বাণিজ্য আছে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আছে, ভবিষ্যতে বিনিয়োগের জন্য আমরা চাচ্ছি, তো তার সাথে আমার থাকতেই হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলছি, কিন্তু এই চুক্তিটার মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্যের বাইরেও অনেক বড় ভূরাজনৈতিক বিষয়গুলিও এসে আছে। তো কাজেই সেই বিষয়গুলো নিয়ে তারা কি ভাবছেন আমি জানি না, আলোচনা ভেতরে কি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা শুধু ফুটবল না, এটা ভিতরে আরো কিছু থাকতে পারে, খেলার বিষয়টা আর একটু বড় হতে পারে। সেটাই। অধ্যাপক ডক্টর শাহাব ইনাম খান, আপনার কাছে আসতে চাই, মানে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের প্রাককালে 3 দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার আজকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। মার্কিন রাষ্ট্রদূতের নিয়ে কথা হচ্ছিল এবং হুমায়ুন কবিরের সঙ্গে। আপনার নিশ্চয় মনে আছে যখন ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে তার নিয়োগের আগে সিনেটে তিনি যখন সাক্ষাৎ দিচ্ছিলেন তখন তাকে বলা হচ্ছিল যে বাংলাদেশে আপনার মূল অবজেক্টিভ কী থাকবে। তিনি সেখানে বলেছিলেন যে ক্রমবর্ধমান চীনা যেই প্রভাব বাংলাদেশে পড়ছে সেটা হ্রাসকরণে একটা ভূমিকা রাখবেন তিনি। সেটা যখন আসার আগে সিনেটে বলে এসেছিলেন, আর আজকে বললেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের শুভেচ্ছা জানাতে আসলেন। আপনি বা কীভাবে দেখছেন? আমার কাছে যেটা মনে হয়, ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন আসেন তিনি নিশ্চিতভাবে চীনের বিষয়টা আলোচনা করেছিলেন, কিন্তু আমরা শুধু চীনের বিষয়টাই হাইলাইট করেছি, আর অন্যান্য বিষয় কিন্তু তার টেস্টিমনির মধ্যে ছিল। ফলে সেইখানে কোঅপারেশন 2 দেশের মধ্যে হয়তো মানে চীন সফরটা একেবারেই সামনে, এর প্রাসঙ্গিকভাবে আসলো। আমি আসছি ওটাতে, একটা করে আসছি। কারণ ওখানে যেটা আমার কাছে মনে হয় যে তিনি যখন বাংলাদেশে আসেন, আসার পরবর্তী সময়ে আমরা কিন্তু 2টা জিনিস দেখেছি। একটা হলো রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টটা হয়েছে, যেটা নিশ্চিতভাবেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ আলোচনার মাধ্যমেই এটা করেছে, এবং সেইখানে শুধুমাত্র যে বিষয়টা 2 দেশই করেছে তা না, কিন্তু এটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির সাথেও আলোচনা করা হয়েছিল। তার মানে এই জায়গাতে একটা অন্ততপক্ষে ব্রেন্ট ক্রিস্টেনসেনের যথেষ্ট ক্রেডিট আছে যে এটা শুধুমাত্র যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছে তা না, কিন্তু সুতরাং বাংলাদেশ না চাইলেও
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যথেষ্ট গ্রাউন্ড ওয়ার্ক করেই তারপর এটা করা হয়েছে। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি যে একটা বড় অ্যাচিভমেন্ট হলো যে এই রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টটা করা। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো যে চীন কিভাবে আসছে, যে চীনের ক্ষেত্রে আমরা যে এমওইউগুলি পাবলিকলি শুনলাম, যার মধ্যে ইলেকট্রিক ভেহিকেলস আছে, গ্রিন টেকনোলজি আছে, মংলা পোর্টের মডার্নাইজেশন আছে, চিটাগং চাইনিজ ইকোনমিক জোনের কথা বলা আছে, তিস্তার কথা বলা আছে। স্যার যেটা বলেছেন সেইটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট করতে গেলে যে নন মার্কেট ইকোনমি প্রভিশনসগুলি আছে সেইগুলিতে কিন্তু বেশ কয়েকটা স্পেসিফিক রাষ্ট্র আছে, যার মধ্যে একটা হলো চায়না, এর মধ্যে রাশিয়া আছে, ভিয়েতনামও কিন্তু ইন্টারেস্টিংলি আছে, বেলারুশ, তাজিকিস্তান, উজবেকিস্তান, মালদোভা বা আজারবাইজানের মতো দেশগুলি আছে। এখন খুব স্বাভাবিকভাবেই যখন একটা দেশের প্রধানমন্ত্রী প্রথমবারের মধ্যে এই দেশগুলির ক্লাসিফিকেশনের মধ্যে যান, এটা খুবই স্বাভাবিক যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু আরটিএ করেছে এবং সেইখানে যেহেতু এনএমই বিষয়গুলি আছে, সেটা নিয়ে তাদের আলোচনা করাটা অস্বাভাবিক কোনো কিছু না। এখন আলোচনা হয়েছে কিনা তা তো আর আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে যদি আলোচনা হয়েও থাকে সেটার একটা লিগ্যাল পেরিমিটার ওই জায়গাতে আছে। এখন সেইটার সাথে দেখেন, যখন আমরা দেখছি যে মংলা পোর্টের মডার্নাইজেশন, এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা পশ্চিমা দেশগুলি মডার্নাইজেশনের ক্ষেত্রে তারা খুব স্বাভাবিকভাবেই কী ধরনের টেকনোলজি, কী ধরনের সফটওয়্যার, কী ধরনের ব্যাকবোন, এইটা নিয়ে কিন্তু পশ্চিমা দেশগুলোর একটা ক্লিয়ার অবস্থান আছে। এবং যে কারণে আপনার মংলা পোর্টের মতো একটা স্ট্র্যাটেজিক পোর্টকে যখন আপনি মডার্নাইজ করতে যাবেন, সেই জায়গাতে আসলে কী ধরনের টেকনোলজি আসছে, কী ধরনের সফটওয়্যার আসছে, সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপান বা অন্যান্য দেশের যদি কোনো রকমের কনসার্ন থাকে, খুব স্বাভাবিকভাবে এটা আমি অবাক হব না। সেকেন্ড একটা ইস্যু থাকে তিস্তা। এখন তিস্তার বিষয়ে যখন আমরা আলোচনা করি, তিস্তার ক্ষেত্রে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্কটা আছে এটা কখনো খুব ভালো, কখনো কিন্তু একটা জায়গায় স্টেবিলিটি আছে যে চীনের সাথে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা তাদের মধ্যে এক ধরনের সমঝোতা কোনো না কোনো অঞ্চলে থাকে। তো সুতরাং এইখানে যখন তিস্তাটা আসে, ভারতের একটা বড় এংজাইটি আছে। এবং আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমি ভুলও করতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে থাকি, এটাও কিন্তু একটা বিআরআই রিলেটেড প্রজেক্ট। এবং খুব স্বাভাবিকভাবেই ভারত যদি এই বিষয়ে গিয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনাও করে থাকে, এতে আসলে অবাক হবার কিছু নেই। কারণ খুব স্বাভাবিকভাবে ভারতের একার পক্ষে আসলে একদিকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, ভারত কি তাহলে এই মুহূর্তে ওই অবস্থাতে নেই যে এই বিষয়টি নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্র হয়ে বাংলাদেশের কনসার্ন জানানো বা সরাসরি বাংলাদেশের সাথে অন্ততপক্ষে এই মুহূর্তে টার্মস এন্ড এগ্রিমেন্টে আসার মতো খুব একটা জায়গায় এখনো ভারত নাই। যে কারণে আমি বলছি আপনাকে যে আপনি যখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরটা হয়েছে কাশ্মীরের পাশ দিয়ে, এখন চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরটাও হচ্ছে এবং সেইখানে তো কালাদান থেকে শুরু করে অনেক রকমের প্রজেক্ট আছে। খুব স্বাভাবিকভাবেই এখন যদি বাংলাদেশে একটা হয় তিস্তার ব্যাপারে, এটা খুব স্বাভাবিকভাবেই ভারতের একটা বড় কনসার্ন, এবং ভারতের কনসার্ন হলে পরে কিছুটা হলেও তো ওয়াশিংটনে একটা প্রভাব পড়তেই পারে। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে যে এসেনশিয়ালি এগুলি হয়তো বা একটা জায়গা তৈরি করতে পারে অস্বস্তি। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অন্য জায়গায় এই 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 বিষয়গুলির চেয়ে, সেটা হলো যে বাংলাদেশ রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের অংশগ্রহণ করতে চাচ্ছে, যেটা আমরা আগে মিস করেছি। এবং আপনি যদি এই রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপটা দেখেন, সেখানে আসিয়ান দেশগুলিও আছে, ইভেন কোয়াডেরও বোধহয় দুটো দেশ আছে, অস্ট্রেলিয়া বা জাপানও বোধহয় খুব সম্ভবত আছে, আমি যদি ভুল না করি আছে। এখন এইটার মূল ইকোনমিক চালিকা শক্তি বলবো না যে চায়না, কিন্তু চায়নার একটা বড় অর্থনৈতিক প্রভাব আছে। তার মানে বাংলাদেশ এখন চাইছে যে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে যদি যোগদান করে, যেটা আমি অনেকবার লিখেছি যে আরসেপে জয়েন করাটা খুবই জরুরি হয়ে গেছে বিকজ অফ দি ইকোনমি। আমি যদি এখন শুধু আসিয়ান চিৎকার করি তাহলে হয়তো খুব বেশি আগাবো না, কিন্তু আরসেপকে ধরে যদি আমি আগাই তাহলে আমার হয়তো বা একটা সুবিধা হতে পারে। সেই জায়গাতে খুব স্বাভাবিকভাবে বেইজিংয়ের সাথে যেই ধরনের চুক্তিগুলি হবে, সেটা ধরেন আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক, সেটা তিস্তা ক্ষেত্রে হোক, এগুলি প্রতিটাই কিন্তু বেইজিংয়ের ডিসিশনকে
ইনফ্লুয়েন্স করবে। সুতরাং চ্যালেঞ্জটা যেটা হচ্ছে সেটা হলো, একদিকে তো আপনি যে ইস্যুগুলি বললেন যেটার একটা গ্লোবাল জিওপলিটিক্যাল অ্যান্ড জিও স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন আছে, সেই সাথে বাংলাদেশের জন্য জিও ইকোনমিক একটা ইমপ্লিকেশন হয়ে যাচ্ছে যদি আমরা মানে প্রপার এগ্রিমেন্টগুলি ফার্নিশ না করি। সুতরাং আমাদেরকে ফিরে যেতে হবে যে আরটিএতে কি প্রভিশনস আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্নগুলি কোথায় হতে পারে, এটা কি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে কিনা, এটা অন্যান্য দেশের ক্ষেত্রেও আসছে, এবং সেই সাথে চাইনিজ ইন্টারেস্ট যেগুলি আছে সেইগুলির সাথে বাংলাদেশকে ব্যালেন্স করা। এখন ধরেন $2 বিলিয়ন ইনভেস্টমেন্টের আশা করা হচ্ছে চীনের সাথে। তো সেটা বিভিন্ন ফরম্যাটে আসতে পারে, এটা এফডিআই ফরম্যাটে আসতে পারে, আপনার এটা ট্রেডের ফরম্যাটে আসতে পারে, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভের ফরম্যাটে আসতে পারে। ফলে এই যে আমরা একটা টোটাল প্যাকেজটা যেটা আমরা দেখতে পাবো, এখনো পর্যন্ত স্পষ্টীকরণ করা হয়নি, এটা করা হলে পরে হয়তো বা আমরা দেখতে পাবো যে আসলে বাংলাদেশ কতটুকু ব্যালেন্স করতে পেরেছে। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও যেরকম সম্পর্কটাকে প্রপারলি রাখতে হবে, চীনের সাথেও রাখাটা তার প্রয়োজন। কারণ হলো আপনার এই যে সাপ্লাই চেইন বাংলাদেশের, এই সাপ্লাই চেইন কিন্তু ওভারনাইট চেঞ্জ করা যায় না। বাংলাদেশ তো নিশ্চিতভাবে সবার সাথে একটা ব্যালেন্স রেখে এগোতে চায়, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ চীনের সম্পর্কটাকে আসলে কিভাবে দেখতে চাই, মানে কোন পর্যন্ত গেলে বাউন্ডারি লাইনটা কোথায়? মানে এখানে বাউন্ডারি লাইনটা আমি খুব ক্লিয়ারলি আপনাকে বললাম যে বাউন্ডারি লাইনের ব্যাপারটা হলো যে নন মার্কেট ইকোনমি প্রভিশনের মধ্যে যে ধরনের আপনি কাজ করতে যাবেন সেটার জন্য একটা স্বচ্ছতার প্রয়োজন। স্বচ্ছতাটা বলতে কি বোঝায়? অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র ওই ট্রান্সপারেন্সিটাই চাচ্ছে, এবং আমার কাছে মনে হয় যদি আপনি ট্রান্সপারেন্ট থাকেন, এবং আমি যতদূর দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অতীত চুক্তি অন্যান্য, তাতে যতক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সপারেন্ট থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনি রিজনেবল ডিমান্ডগুলি তৈরি করে দিতে পারেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের চিন্তার আসলে খুব বেশি কিছু নাই। শুনে এবং হুমায়ুন কবির আপনার কাছে আসতেছে, বাংলাদেশ এবং চীনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কিভাবে দেখে সেই বিষয়ে আপনার বক্তব্য জেনে তারপরে আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন আছে। ধন্যবাদ আপনাকে। আমি দুইটা বিষয় বলবো। সাহাব উল্লেখ করেছে বাংলাদেশ এখন আমরা আরসেপে জয়েন করতে আগ্রহ দেখিয়েছি, এবং আরসেপের কাছ থেকে আমাদের একটা বড় প্রশ্নমালা দেওয়া হয়েছে যে আমাদের প্রস্তুতি কি, প্রি কোয়ালিফিকেশন যেটাকে যদি বলি, আমাদের এটা তাদেরকে জানাতে হবে। তার অর্থ হচ্ছে যে এই প্রসেসটা কিন্তু মোটামুটি সক্রিয় হচ্ছে। এখানে সাহেব যেটা বললো যে এখানে এটা আসিয়ান সেন্ট্রিক, কিন্তু এখানে বিগ পার্টনার হচ্ছে চায়না। তো কাজে এটার মধ্যে কিন্তু আমেরিকানদের খানিকটা কনসার্ন আছে, ইন্ডিয়ানদের পার্টিকুলারলি বেশ ভালোই কনসার্ন আছে, যে কারণে ইন্ডিয়া 7 বছর নেগোশিয়েট করে তারা শেষ পর্যন্ত থাকেনি কিন্তু আসছে। তো বাংলাদেশ এখানে যুক্ত হতে চাচ্ছে, ইতিমধ্যে আমরা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। এটাতে মার্কিনীদের ইস্যু থাকতে পারে। আমরা ব্রিক্সে মেম্বারশিপের জন্য বলেছি, তো কাজে এটাতে থাকতে পারে। আমরা এসসিওতে মেম্বার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। এগুলোর ব্যাপারে মার্কিনীদের সমস্যা থাকতে পারে। এটা হলো একটা বিষয়। আপনি যতক্ষণ পর্যন্ত অর্থনীতি নিয়ে চীনের সাথে যোগাযোগ করবেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে চীনের সাথে থাকবেন, মার্কিনীদের কোনো সমস্যা নাই, এবং মার্কিনীরা জানে কোন কোন জায়গায় তারা কিছু করতে পারবে না, কাজে আপনাকে চীনের কাছে যেতেই হবে। তো সেই জায়গাগুলোতে তারা আপনাকে মেনে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে লার্জার জিও পলিটিক্যাল কনটেক্সটে যদি আপনি ঢুকতে যান, যেমন আপনি আরসেপ, ব্রিক্স ও এসসিওতে যদি যান, ওখানে ব্রিক্স ডি-ডলারাইজেশনের জন্য একটা ইনিশিয়েটিভ নিয়ে রেখেছে। তো সেটা নিয়ে, এবং এখন ইরান যুদ্ধের ফলে সেই ধারাটা আরও একটা নতুন গতি লাভ করতে পারে, এই ভয়টা কিন্তু তাদের আছে। তো কাজে সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের ওখানে সদস্য হওয়ার জন্য কেউ আগ্রহী হয়, তারাই কনসার্ন, তখন তারা তাদের কনসার্ন এখানে তৈরি হতে পারে, সেটা আপনার কাছে তারা প্রকাশ করতে পারে। তো কাজেই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ শুধুমাত্র ইকোনমিক রিলেশনশিপে আছে, তার ভৌগোলিক সীমার মধ্যে তার উন্নয়নের জন্য ব্যস্ত আছে, তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যখনই আপনি জিও পলিটিক্যাল ফ্রেমের মধ্যে ঢুকছেন গিয়ে, তখনই তাদের কনসার্ন হওয়ার একটা আশঙ্কা বা সম্ভাবনা আছে। ডক্টর শাহাবির খান তিনি একটা প্রসঙ্গ বলছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে প্রসঙ্গটা যখনই আসে, এটা কি হতে পারে মানে ভারতের তো একটা উদ্বেগের জায়গা বা একটা কনসার্ন অবশ্যই আছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বর্তমান যে কূটনৈতিক সম্পর্ক যেখানে অবস্থান করছে, মানে ব্যাপারটা কি এমন যে ভারত সরাসরি বাংলাদেশকে কিছু বলতে পারছে না,
কিন্তু অন্য একটা তৃতীয় পক্ষকে দিয়ে চাপ প্রয়োগের প্রচেষ্টা চালাচ্ছে? আমি জানি না, কিন্তু পররাষ্ট্র সচিব মহোদয় যে কথা আজকে বললেন এবং যেটুকু আমি শুনতে পাচ্ছি, এই তিস্তায় শুনে এবার কিন্তু কোনো অগ্রগতি আশা করা এটা হচ্ছে একেবারে না। প্রাথমিকভাবেই এটা আশা করা হচ্ছে না, কারণ আমরা নিজেরাই এখন এটা রিভিউ করছি। না, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তো আনুষ্ঠানিকভাবে চীনকে যে দিয়ে কাজটা করানো হবে সেটা তো জানানোও হয়েছে। এটা মানে জানানো- মোটামুটি এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কাজ ভবিষ্যতে বাংলাদেশের বঙ্গোপসাগরের আশেপাশে হলেও সেটা চীনই করবে, সেটা বলা যায় অনেকটা। এটা নিশ্চিত হওয়া যাবে না, আচ্ছা। কারণ এখানে চীনের প্রস্তাব ছিল, ভারতেরও প্রস্তাব ছিল, বাংলাদেশেরও তো প্রস্তাব থাকতে পারে। এবং পানিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী কিন্তু কদিন আগে বলেছেন যে আমরাই করব সেটা। তো কাজে বাংলাদেশ যদি সেটা করতে রাজি হয়, আমরা পদ্মা ব্যারেজ করছি, আমরা তিস্তা ব্যারেজ কেন পারবো না করতে, বা মানে ওইটা তিস্তা মহাপরিকল্পনা কেন পারবো, নিশ্চয়ই পারবো। তো কাজেই এখন এই বিষয়টা সরকার যখন বলে যে আমরা এটা পর্যালোচনা করছি, তার অর্থ হচ্ছে যে এখানে এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। যদি সেটাতে না যায়, তাহলে এখানে ভারতের কনসার্ন বা তার জন্য মার্কিন ওকালতির কোনোটাই দরকার করবে না। তো কাজে আমি তিস্তা নিয়ে খুব বেশি চিন্তিত এই মুহূর্তে, অন্তত এই সফরে হওয়ার মতো কোনো কারণ দেখছি না। অসংখ্য ধন্যবাদ। প্রসঙ্গ একটু বদলাতে চাই। অশান্ত বিশ্ব পরিস্থিতির কথা যখন বলা হচ্ছে, মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি অশান্তি নিশ্চয়ই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যেই অবস্থা সেটা নিয়ে। অধ্যাপক ডক্টর শাহবিনাম খান, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে ইতোমধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 14 দফার একটি সমঝোতা স্মারক সই হয়েছে এবং মানে 60 দিনের একটা সময়সীমা দিয়ে তারপর আলোচনাটা চালিয়ে নিয়ে যাবেন তারা। আজকে ইতোমধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে যেই সমঝোতা সেটার আসলে ব্রিচ অফ ট্রাস্ট বা কন্ট্রাক্টের কথা বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে। তারা বলছে আমরা আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম। তাহলে কি আলাপ আলোচনা যেটা শুরু হয়েছিল বা আমরা যে শান্তির কথা বলছিলাম সেটা কি ধাক্কা খেলো নাকি? না, প্রথম কথা হলো যে আমরা ধরে নিচ্ছি কেন যে এটা একটা স্মুথ প্রসেস হবে। এটা স্মুথ প্রসেস হওয়ার কিছু নাই, কারণ আপনার দেখেন ইসরায়েল হেজবুল্লাহ সিজ ফায়ার কিন্তু আবার কিছুক্ষণ আগেও তারা আলাপ করেছে, এই কিছুক্ষণ আগে এগ্রি করেছে। তার মানে লেবানন এবং লেবানন আর লেবানন basically ওখানে তো অ্যাক্টর তো ওরাই আর কি। আচ্ছা, এখন লেবানন আর ইসরায়েল যদি এটা এগ্রি করে থাকে, খুব স্বাভাবিকভাবে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখব যে দে হ্যাভ গন ব্যাক টু ইয়ে। মুশকিলটা কি হচ্ছে? মুশকিলটা হচ্ছে দুটো। একটা হলো যে এই পুরো প্রসেসটার মধ্যে ইসরায়েলের রোলটা কি। এখন আমরা যেটা বারবার দেখতে পাচ্ছি যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু সাংঘাতিক রকমের রিয়্যাক্ট করেছেন, যে মানে অনেকটাই ব্যাপারটা এরকম যে স্পয়লার হিসেবে কাজ করছে বারবার, এবং সেটা জেডি ভ্যান্সের কথাতেও চলে এসছে। এবং সেই সাথে আমরা যদি ইউরোপিয়ান দেশগুলিকে দেখি, পার্টিকুলারলি দি ইটালিয়ানস অ্যান্ড আদার্স হ্যাভ রেজড ইট ভেরি স্ট্রংলি, যে বারবার এই ধরনের মানে স্পয়লার হচ্ছে যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময়। ফলে এখানে প্রথম যে বিষয়টা হচ্ছে যে এই ইসরায়েল যতক্ষণ এই কাজটা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত স্টেবিলিটিটা আসবে না, এটা হলো একটা। এবং এইটা ইরান ক্লিয়ার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই তার যে 14 পয়েন্টস আছে সেইখানে এই বিষয়টা রিফ্লেক্টেড হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। এখন বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে আসলে যুদ্ধ থেকে ব্যাকট্র্যাক করা মানেই তার জন্য অনেকটা মানে পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়। সামনের অক্টোবরের আগে একটা নির্বাচন তাকে এটা face একটা করতে বিষয় হচ্ছে। আছে। দ্বিতীয় হলো যে ওই অভ্যন্তরীণ ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাও বলেছেন যে মানে তাকে যে প্রেসিডেন্সিয়াল পার্ডন বা তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থাগুলি ইসরায়েল বা কিংবা কিছুটা ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেগুলি নিচ্ছে, সেগুলি থেকে কিন্তু তাকে ইম্পিউনিটি দেওয়ার ব্যাপারে উনি চেষ্টা করছেন। তার মানেটা হলো যে এটা হলো একটা বিষয়, আর একটা বিষয় হলো যে তার মানে তার বিরুদ্ধে যে কেসেসগুলি আছে, যে বিষয়গুলি আছে, সেইগুলি মোটামুটি ভ্যালিড, যে কারণে মার্কিন প্রেসিডেন্টের খোদ এখানে ইন্টারফেয়ার করতে হচ্ছে। এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই ইসরায়েল যদি ফিরে আসে মানে ডোমেস্টিক পলিটিক্সে, তাহলে খুব সম্ভবত যে বেঞ্জামিন নেতানিয়াহুর পলিটিক্যাল পার্টি বা যারা আছে তারা খোদ ইসরায়েলের ভেতরেই একটা বড় রকম ব্যাকল্যাশের মধ্যে পড়বেন। তো সুতরাং সেই জায়গাতে আসলে কতটুকু ডোমেস্টিক পলিটিক্সকে মার্কিন যুক্তরাষ্ট্র থামাতে পারবে তার উপরে আসলে ডিপেন্ড করছে। এখন আর এটা এরকম না যে লেবানন কি করছে, ইরান কি করছে, বা এটা না।
ডোমেস্টিক পলিটিক্সে কি হচ্ছে এবং এই ডোমেস্টিক পলিটিক্স কি মার্কিন যুক্তরাষ্ট্র একটা কন্ট্রোলের মধ্যে আনতে রাখতে পারবেন পারবে কিনা কিনা সেটা এখন আমাদেরকে দেখতে হবে। একেবারে শেষ পর্যায়ে এম হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাই, যে 14 দফাকে সামনে রেখে আলোচনাটা শুরু হয়েছে, বলা হচ্ছে 60 দিনের মধ্যে চূড়ান্ত একটা চুক্তিতে তারা পৌঁছাবে। মানে এতে কি এই ইরান কে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যে অশান্তি সেটা কতটুকু মনে হয় আপনার দীর্ঘমেয়াদে শান্তির বার্তা আনবে? ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যদি শান্তি আসে এটা একটা বড় কাজ হবে বলে আমি মনে করি। তার কারণ হলো গত 47 বছর ধরে কিন্তু ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষ প্রত্যক্ষ নীরবে সরবে বিভিন্নভাবে কিন্তু কিন্তু এই ইসরায়েলকে শান্ত বৈরিতাটা করবে বজায়- কিভাবে ইরান? না এখন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র। সাহায্য কথাটা বললো আমি একটু যোগ করি এখানে, সেটা হচ্ছে আজকেই যেটা দেখলাম সেটা হচ্ছে 58% অফ ইসরায়েলিস বলছে নেতানিয়াহুকে যে তুমি ভাই এখান থেকে সরে পড়ো, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার দরকার নাই। কারণ আমার ধারণা ইসরায়েলের ভেতরেও একটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক আপনি বলতে পারেন যে হরিহর আত্মা বলি না আমরা সেটা, এবং এটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যে রিভেন্স গতকাল বলেছেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতায় গিয়ে ইসরায়েলের পক্ষে টিকে থাকা যে সম্ভব না, এটা অন্তত নেতানিয়াহু না বুঝলেও বা আমি মনে করি যে ইসরায়েলের জনগোষ্ঠীর একটা বড় অংশ সেটা উপলব্ধি করে। এবং সেই জায়গাটাতে আমার ধারণা এখন যে টেনশনটা তাদের ডেভেলপ করেছে, এখন ইসরায়েলকে চুজ করতে হবে। ইসরায়েল কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার বন্ধুত্বটা রাখবে, না ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই এখনকার সমাধানটাকে টর্পেডো করবে? এই দুটার জায়গা এখন, এই দুটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ। আমার ব্যক্তিগত ধারণা যে নেতানিয়াহু শেষ চেষ্টা করছেন যে কোনো রকম এটা মানে পাঞ্চিং ব্যাগ যদি বলেন লেবাননকে পাঞ্চিং মানে ব্যাগ আলোচনাটা যেন নষ্ট হয়ে এটাকে যায়। ভণ্ডুল করা যায় বা বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন যেহেতু এটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সই করেছেন, এটা তার স্টেক তার হয়ে গেছে এখন, কাজে তাকে নেতানিয়াহু কন্ট্রোল করে হলেও ইরানের সাথে এই আলোচনা নিয়ে এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ এম হুমায়ুন কবির আপনাকে, ধন্যবাদ অধ্যাপক ডক্টর শাহাব ইনাম খান আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি এই আলোচনা থেকে, তবে এই পর্দায় এটিএন নিউজের সঙ্গে থাকুন।